নমস্কার বন্ধুরা, স্যাবি সুইং আমি তানিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গতদিন যে কামিজের ভিডিওটা দিয়েছিলাম খুবই সিম্পল বোটনেক কামিজের ভিডিও, তো এইটার মধ্যে আমি কাটিং ভিডিওতেই বলেছিলাম যে গলায় পাইপিং দেওয়াটা আমি দেখাবো। তার ছাড়াও আমি দেখাবো যে সাইডের স্লিট কি করে করতে হয়, শোল্ডার জয়েন্ট কি করে ফিনিশিংয়ের সাহায্যে করতে হয় ইত্যাদিগুলো। এবং আমি বলেছিলাম যে ফুল বাস্টের সঙ্গে চেস্টের যেহেতু 5 ইঞ্চি গ্যাপ আছে, তো সেটাকেও আমরা কি করে সেলাই করে ফাইনাল ফিনিশিংটা দেব সেটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার কারণ একদম ভিডিওর শেষে কিন্তু আমি এই ড্রেসটি সম্পূর্ণ ট্রায়াল দিয়েও দেখিয়েছি, ফিটিংসটাও কিন্তু ট্রায়াল দিয়ে দেখিয়েছি। তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন। কাটিং ভিডিওটা যারা দেখেননি আমি আই বাটনে দিয়ে দেবো আর ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। তো সবার প্রথমে দেখতেই পেলেন যে আমি গতদিন কাটিংয়ে যেটা দেখিয়েছিলাম যে হাতার দুটো পোর্শনে আমার জোড়া পড়বে, তো সেই জোড়াটা আমি জুড়ে নিয়েছি এবং হাতায় আমি এরকম করে পাইপিংটা সেট করে নিচ্ছি। এখানে কাস্টমারের চয়েস অনুযায়ী কিন্তু সাদা রঙের পাইপিং দেওয়া হচ্ছে, তা না হলে পরে এর উপরে কিন্তু ইয়েলো কালারের পাইপিংটাও যথেষ্টই ভালো যেত। এইভাবে আমি এর উপর থেকে পাইপিংটা সেট করে নিচ্ছি। তো দেখো এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি এখান থেকে পাইপিংটা সেট করে নেব। তো এখানে পাইপিংটা আমার সেট হয়ে গেছে, দুটো হাতায় কিন্তু আমি একইভাবে এখান থেকে সেট করে নিচ্ছি। স্যাবি সুইং উইথ তানিয়ায় আপনারা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। এবার আমি যে নিচে বলেছিলাম যে এক্সট্রা যেহেতু আমার ঝুলে কম পড়ছিল, তো আমি কিভাবে দেব, তো নিচের যাতে একটা বর্ডারও ওখানে শো করা যায় সেজন্য কিন্তু আমি নিচের পট্টিটা আড়াভাবে নিয়েছি, তাহলে ডিজাইনটা আড়া হয়ে যাবে, জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগবে। যদি চান সোজা পট্টি বের করতে তাহলেও কিন্তু সোজা পট্টি বের করাই যাবে। তো প্রথমে আমি এখানে জুড়িয়ে নিলাম, উল্টো দিক থেকে জুড়িয়ে তারপরে এখান থেকে আমি পুরো স্ট্রেটভাবে চাপ সেলাই দিয়ে নেব। তো অবশ্যই কিন্তু চাপ সেলাইটা জরুরি, তা না হলে কিন্তু ফিনিশিংয়ের সাহায্যে কিন্তু জোড়াটা বসে না। এখানে আমি দিয়ে নিলাম এইভাবে। তো দেখুন নিচে একটা সোজা স্ট্রাইপ, একটা আড়া স্ট্রাইপ, নিচে কিন্তু অলরেডি একটা বর্ডার ক্রিয়েট হচ্ছে। এবার এখানে আমি গলার পাইপিংটা সেট করব। তো গলার পাইপিং ব্যাক পার্টে কিন্তু আমি পট্টি দেব। তো এখানে দেখো আমি ব্যাক পার্টটা নিয়েছি এবং এখানে কিছু টুকরো নিয়েছি যেটার থেকে আমি এইভাবে আড়া পট্টি বের করে নিচ্ছি। তো এই আড়া পট্টি থেকেই কিন্তু আমি ব্যাক পার্টে দেবো, চাইলে ব্যাক পার্টেও পাইপিং দেওয়া যেতেই পারে, বাট আমি ব্যাক পার্টে কাপড়ের পট্টিটাই দিয়ে দিচ্ছি। রেডিমেড স্টাইলে যে জামাগুলো আপনারা দেখেন সেই পাইপিংগুলো গলার শোল্ডার জোড়ানোটা যেভাবে জোড়ায় আমি কিন্তু সেইভাবেই আপনাদেরকে জোড়ানোটা দেখাবো। একদম পুরো ফিনিশিংয়ের সাহায্যে কোনো সুতো দেখা যাবে না, খুব সুন্দর ফিনিশিং হবে। তো দেখুন প্রথমে এইভাবে গলার পট্টিটা সেট করে নিলাম, সোজা পিঠের ওপর সেট করে তার উপর থেকে আমি চাপ সেলাই দেবো। এখানে একটা ফলস খেয়ে গেছে যার জন্য আমি টেনে আরেকবার এর উপর থেকে সেলাই দিয়ে দিচ্ছি, চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আমি। হয়ে গেল। এবার শোল্ডার বরাবর এক্সট্রা কাপড়টাকে ছেটে বাদ দেব। তারপরে যেটা করব আমি এখান থেকে সামনের পার্টের যেটা নিচের পোর্শন রয়েছে সেই পোর্শনটাতেও আমি ওইভাবে পট্টিটা জুড়িয়ে নেব। জোড়ানোটা হয়ে গেলে পরে আমি এর গলাতে পাইপিং বসাবো। তো আমি কাটিং ভিডিওতেও বলেছিলাম যে এটা কিন্তু একদম সম্পূর্ণ বোটনেক নয়, এটা কিন্তু 5 ইঞ্চি লম্বা আছে। তো 5 ইঞ্চি লম্বাতে কিন্তু আমি এইভাবে বোটনেকের পাইপিং সেট করছি। সুতির কাপড় হোক বা যে লাইলিন কাপড় হোক, যে কাপড়ই হোক না কেন, পাইপিং বসানোর সময় কিন্তু ফেব্রিককে খুব স্মুথ রাখতে হবে। অতিরিক্ত কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু টানাটানি করবে না, তাহলে কিন্তু গলার ডিজাইন বেঁকে যাবে। তারপরে আমি এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলোকে ছেটে দিয়ে তারপরে এইভাবে পাইপিং সেট করব। তো এই জায়গাটা দেখুন পাইপিং সেট করার সময় যেই জায়গায় আমার টান অনুভূত হচ্ছে হাতে, সেই জায়গাগুলোতে আমি ছোট্ট করে একটা কাট দিয়ে নেব। চাইলে আপনারা আগেও ভি কাট দিয়ে তিচ্ছা কাট দিতেই পারেন, কিন্তু আমি এইভাবে সেট করলে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে করি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের দিক থেকে যেন কাপড়টা কেটে না যায়, তাহলে কিন্তু একদমই সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক এইভাবে আমি কিন্তু পাইপিংটাকে সেট করে নিচ্ছি। যেই জায়গায় টান অনুভূত হয় শুধু সেই জায়গায়, সম্পূর্ণটা দেওয়ার দরকার নেই। তো দেখো গলাটা কিন্তু আমার সুন্দরভাবে বসে গেছে। এবার আমি শোল্ডারটা জয়েন করব। তো প্রথমে এখানে আমি যেটা ব্যাক পার্ট রয়েছে সেটাকে পাতিয়ে দিচ্ছি, এর উপরে আমি এইভাবে ফ্রন্ট পার্ট পাতাবো।
তার আগে শোল্ডারের ওপরে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে অবশ্যই ছেটে নিতে হবে। তো দেখুন সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিলিয়ে ঠিক এইভাবে কিন্তু পাতিয়ে নিয়েছি। জোড়ার যে ধারটা থাকে সেটা কিন্তু বাইরের দিকে থাকবে, শুধুমাত্র সামনের পাট এবং পিছনের পাটটাই একে অন্যের উপর থাকবে। ভালো করে খেয়াল করুন আমার হাতের দিকে, বোঝাতে পারছি আমি? কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন যে বুঝতে পারলেন কি না। এবার ভেতরের দিক থেকে আরেকটু ছেটে দিয়ে দেখুন একদম ফিনিশিংয়ের সাহায্যে কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি আরেকটা শোল্ডারও করে দেখাচ্ছি। এক্সট্রা ফেব্রিকগুলো ছেটে দেবো, ঠিক এইভাবে ধরবো, এইভাবে ধরবো। দেখুন এই যে বাড়তি অংশটা আমার হাতে ছিল ওই অংশটাকে কিন্তু বাইরের দিকে বার করে দেবেন, ওটা সামনের দিকে বা পিছনের দিকে কোনো অংশেই বেঁকাতে হবে না। দেখুন এই পার্টটা দেখতে পেয়েছেন, বোঝা গেল? তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে হাতাটাকে জুড়িয়ে নেব। তো আমার এইখানে যেটা হাতার ছিল, হাতার তালপাট অবশ্যই কিন্তু সামনের দিকে থাকবে, সেদিকটা কিন্তু অবশ্যই নজর দিতে হবে। তো সেই অংশটাকে মিলিয়ে আমি এইভাবে কিন্তু টানা সেলাই করে যাচ্ছি। তবে অবশ্যই কিন্তু বলবো যে কোনো অংশকে কিন্তু এখানেও টানাটানি করবে না। যদি টানতে হয় সেক্ষেত্রে হালকাভাবে হাতার কাপড়টিকে একটু টানা যেতে পারে। মেন ফেব্রিক যেটা বডির কাপড়, বডি কাপড়টাকে কিন্তু একদমই টানবেন না। এইভাবে কিন্তু আমি হালকা হালকা করে, আরই এটা সুতির কাপড়, এটাকে বেশি কিন্তু টানাটানি করলে কাপড়টা কিন্তু বেড়ে যাবে তিচ্ছা জায়গাগুলো থেকে, সেক্ষেত্রে কিন্তু ড্রেসের ফিনিশিং আসবে না, রিঙ্কেলস পড়ে যাবে অনেক। এইভাবে আমি কিন্তু হাতাটাকে পুরো জয়েন্ট করে একবারে ডাবল সেলাইটা দিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে গোল করেও সেট করতে পারেন। তো আমি কামিজেরটা খুব একটা ডিজাইনার হলে সেক্ষেত্রে আমি গোল করে দিই, তা না হলে পরে একটভাবেই আমি দিয়ে নিই, কাস্টমার যাতে তার চয়েস অনুযায়ী, যদি তার আবার ভবিষ্যতে কখনো লুজ করতে হয় বা টাইট করতে হয় সে যাতে ইজিলি করতে পারে। তো এবার আমি প্রথমে যেটা হবে 1 ইঞ্চি মার্জিন বরাবর প্রথমে আমি সেলাই করব। তার আগে আমি এখানে একদম যেটা আমার হাতার মাপ ছিল, যেটা আমার 1.5 ইঞ্চি মার্জিন ছিল চেস্টে এবং ওয়েস্ট বা কোমরের অংশে এবং হিপে ছিল আমার 1 ইঞ্চি, একদম স্ট্রেট সেই বরাবর কিন্তু আমি মার্কিং করে নিয়ে সেলাইটা করে যাব। তো দেখুন আমি মার্কিংগুলো করে নিচ্ছি এইভাবে, ঠিক এইভাবে কিন্তু আমি সেলাই করব এবং হিপের ওই জায়গায় কিন্তু ডাবল সেলাই দিয়ে লক করে নেব। দুই পাশে কিন্তু আমি ওই একইভাবে সেলাই করে নেব। সেমভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েই কিন্তু দুই পাশে অবশ্যই সেট করবেন। এবং ভিকাট যেটা থাকবে অবশ্যই জরুরি, আমি ভীষণভাবে জোর দিই এই ভিকাটের, কারণ একমাত্র ভিকাট যেটা কিনা দুটো অংশকে মেলানোর জন্য খুবই জরুরি ভূমিকা নেয়। তো এইভাবে ভিকাটটাকে মিলিয়ে নিয়ে আবার আমি যেটা হাতার মোহরি ছিল /2 করে এবং 1.5 ইঞ্চি মার্জিন রেখে এইভাবে আমি পুরো টানা সেলাই করে যাব। তো আমি কাটিংয়ের সময়ও বলেছিলাম যেহেতু ফুল বাস্ট আর চেস্টের মধ্যে 5 ইঞ্চির গ্যাপ আছে, তো সেই জন্য কি করব, এবার হচ্ছে তার পালা। এবার আমি এই পর্যন্ত দুপাশে সেলাই করে দিলাম। এবার দেখুন আমি কিন্তু এবার মেজারমেন্টটা করে দেখাবো। তো মেজারমেন্টটা আমি এখানে কি করে দেখাচ্ছি, দেখুন ছাতির একদম বগলের এখান থেকে এই পাশের বগল পর্যন্ত আমি এখানে মার্কিং করছি। দেখুন 44 এসছে, আমার ফুল বাস ছিল 40, আমার এসছে কিন্তু 44, একদম পারফেক্ট আছে। কিন্তু আমার ছাতি কিন্তু ছিল 35, তো 35 এবং যদি এই জায়গাটা 44 থাকে তাহলে কিন্তু বগলের নিচটা অনেকটা ফুলে থাকবে। সেই জন্য দেখুন আমি দুই দিক থেকেই কিন্তু 1.25 ইঞ্চি করে শুধুমাত্র বগলের অংশটা, অবশ্যই খেয়াল রাখবেন শুধুমাত্র বগলের অংশটুকুই কিন্তু আমি, তো বগলের অংশটুকুতে মেলানোর জন্য অবশ্যই বুঝতেই পারছেন 40 ফুল বাস্টের জন্য 1.7 এবং 15 ইঞ্চি আর্ম হোল এটা যথেষ্টই কম। সেই জন্য শুধুমাত্র কিন্তু আমি হাতার বগলের মোটামুটি 3 ইঞ্চি দূরত্ব থেকে 3 ইঞ্চি জোড়া থেকে ও হাতার দিকে এবং বুকের দিকে আমি সেলাই করে দিয়েছি। তো এইভাবে সেলাই করলে কিন্তু বগলের নিচটা, যাদের এরকম ছাতির পোর্শন ভারী এবং হাতার আর্মহোল কম, তাদের কিন্তু এইভাবে সেলাই করলে ফিটিংটা কিন্তু দারুণ আসবে। তো এটা যেহেতু আমার নয়, এটা আমার এক বৌদির, কিন্তু তবুও আমি ট্রায়াল দিয়ে দেখিয়েছি, আমার তো একদমই পারফেক্ট এসছে, বৌদিরও একদমই পারফেক্ট আসবে। শুধু কিনা হিপের পোর্শনটা বৌদির থেকে আমার যেহেতু একটু বেশি, সেই জন্য আমার একটু হিপ পোর্শনটাতে ফিটিং দেখাবে, খুবই টাইট ফিটিং, যদিও আমি সেই ফিটিংটা পরি না, সেটা আপনারা অবশ্যই আমার ট্রায়াল পিকচারগুলোতে দেখেইছেন। তো এইভাবে দেখুন পুরোটা কিন্তু আমি এবার সাইডের যে জোড়ার অংশটা আছে সেই অংশটাকে কিন্তু জুড়িয়ে দিচ্ছি।
তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে এবং আপনারা আমার এই চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও অবশ্যই আপলোড করব। আর এই কামিজ আর কামিজ সেলাইতে যদি কোনো রকম আপনাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দেব। এইভাবে কিন্তু আমি পুরো সাইডের যে জোড়ার অংশটা রয়েছে সেই অংশটাকে আমি এইভাবে বক্স করে নিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সিম্পল পদ্ধতিতে আমি দেখালাম বক্স করাটা, কোনোই কিন্তু অসুবিধার নয়। এইভাবে যেরকম মার্জিন নিয়েছিলাম আমি প্রথম 1/2 ইঞ্চি মুড়ে তারপরে আবার 1/2 ইঞ্চি, সেই 1/2 ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি এখান থেকে মুড়ে নিয়েছি। তো মোড়ার পরে এইভাবে দেখুন এসে সূঁচটাকে গাঁথবো, গেঁথে এইদিকে ঘুরিয়ে নিয়ে ঠিক এই পাশেও মুড়ে নিয়ে টানা এইভাবে কিন্তু এখানে সেলাই করে দেব। বোঝাতে পারছি? কোনো অসুবিধা হলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। এইভাবে এটাকে টেনে দেব। তো যেহেতু এইটা বলেছিলাম ঘেরটা একটু বেশি, সেই জন্য কিন্তু এই অংশটায় কিন্তু একটু রিঙ্কেলস আসার সম্ভাবনা থাকবে যদি আপনারা কেউ এরকম ঘের বেশি দেন নিচের পোর্শন হিপের থেকে। যদি হিপ আর নিচের ঘের স্ট্রেট থাকে তাহলে তো কোনো অসুবিধা হয় না, যদি এরকম বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু সেলাই করার সময় অবশ্যই দুটো অংশকে সমান টান রাখতে হবে, তাহলে কিন্তু রিঙ্কেলস পড়বে না। তো এইভাবে আমার এই সাইডটাও সেলাই করা হয়ে গেল দেখতে পেলে। আমি এবার এটাকে উল্টে দেখাবো এবং ট্রায়ালের ছবিগুলোও কিন্তু আমি দেখাবো, আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, টাটা।